দ্বিতীয়বারের মতো বিয়ের আসরে বসে বরবেশে প্রাক্তন প্রেমিককে দেখে চমকে উঠল নম্রিতা। রাফিদকে এ জায়গায় কোনোভাবে আশা করেনি সে। শেষবারের মতো রাফিদের খোঁজ নিয়েছিল বোধ হয় 2 বছর আগে। শুনেছিল তার নতুন প্রেমিকার কথা, কষ্টের মাঝেও হেসেছিল নম্রমিতা। বুকের কোথাও চিনচিন ব্যথা হলেও তৃপ্তি ছিল মনে। কিন্তু আজ কাজী সাহেবের তাড়ায় অনেক কিছু বলতে চেয়েও বলা হয় না নম্রমিতার। দ্বিধাদ্বন্দ্বের মাঝে অবশেষে কবুল বলার মাধ্যমে সম্পন্ন হয় বিয়ে। এবার পালা দুজনকে দেখার। নম্রমিতার পাশে বসে আছে রাফিদ, চোখে মুখে অস্থিরতা, আর চোখে একবার তাকায় নম্রমিতা রাফিদের দিকে। ভীষণ অস্থির দেখাচ্ছে তাকে। তবে কি বিয়েটা তার অমতে হয়েছে? ভাবনার মাঝে সাজানো এক ডালার মাঝে আরশি নিয়ে উপস্থিত হয় নম্রমিতার বোন আরশি। ফুলে ফুলে সজ্জিত ডালার মাঝে কারুকার্য করা আরশিতে চোখ রাখে নম্রমিতা। অপলকভাবে তাকিয়ে থাকে রাফিদের দিকে। অথচ রাফিদের দৃষ্টি ভিন্ন। লোক সম্মুখে থাকায় সে এক পলক তাকায় আরশিতে, অথচ তাকায় না নম্রমিতার দিকে। চোখ রাখে না সে চোখে, আকর্ষণ করে না দৃষ্টির মোহে। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে অজান্তে নম্রমিতার চোখ থেকে। বাসরঘর ফুল সজ্জিত খাটের মাঝে ঘোমটা দিয়ে বসে আছে নম্রমিতা। ভাবনায় রয়েছে অতীত বর্তমানের সব রূপে। রাফিদকে বিয়ে করে সে ঠিক করেছে কিনা জানে না, তবে মনের মাঝে এরকম ভালো লাগা কাজ করছে। হারিয়ে ফেলা ভালোবাসাকে ফিরে পাওয়ার প্রশান্তিতে চেয়ে যাচ্ছে দেহ মন। কিন্তু রাফিদ, সে কি আদৌ খুশি এই বিয়েতে? কই আগের মতো ফানুচ্ছল দেখা গেল না তো আজ তাকে ঘিরেছিল তার অজস্র পাগলামি। সে যে আজ তার বিয়ে করাবো, ভালোবাসাময় এক দৃষ্টিও কি তার প্রাপ্য ছিল না? ঘড়ির কাঁটা 12টা পেরিয়েছে, অথচ রাফিদ আসেনি এখনো। ফুলে ফুলে সজ্জিত রুমটাতে একাই বসে আছে নম্রমিতা। বসে থাকতে থাকতে ফিট তার ধরে গেছে, তবুও বসে আছে নম্রমিতা রাফিদের জন্য। অনেক কথা আছে আজ রাফিদের সাথে, প্রকাশ করার আছে না বলতে পারা এক উচ্ছ্বাস, বলার আছে সবটুকু সত্যি। রাফিদ নিশ্চয়ই চমকাবে, আনন্দে আত্মহারা হয়ে বুকে টেনে নেবে। ভাবনার বুধ নম্রমিতার ধ্যান ভাঙে আবার জর্জর শব্দে। রাফিদ এসেছে। আর চোখে ঘড়ির দিকে তাকাতে খেয়াল করলো 12টা বেজে 30 মিনিট হয়েছে। রুমের দরজা লাগিয়ে হাতের ঘড়ি আর ওয়ালেট ড্রেসিং টেবিলের উপর রাখলো রাফিদ। ছকছক করা আয়নার একবার নিজের প্রতিধ্বনি দেখে আর চোখে তাকালো বিছানার দিকে। লাল টুকটুকে বধূ বেশে বসে আছে কেউ। মনে মনে হাসলো রাফিদ। অতঃপর আলমারি থেকে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমের দরজার আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় নম্রমিতা। আশাহত হয়ে বেলুরের মতো চুপসে যায় সে। বিয়ের পর থেকে একটা কথাও বলেনি রাফিদ। এমনকি এক ঘাড়িতে পাশাপাশি এলেও সে ব্যস্ত ছিল নিজের মতো। নম্রমিতা কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে কিছু বলতে। বুক ভেঙে কান্না আসে নম্রমিতার। রাফিদের কি একবারও উচিত ছিল না তার দিকে তাকানোর? রাগ হয় নম্রমিতার, অভিমানে পিষ্ট হয় কোমল হৃদয়। রাগ অভিমানের কাছে বশ্যতা স্বীকার করে ঘা ভর্তি গহনা আর বিয়ের সাজি বেডের একপাশে শুয়ে পড়ে নম্রমিতা। ক্লান্তির চোটে বেশ কিছুক্ষণের মাঝে ঘুম ধরা দেয় চোখে। অতঃপর শোনা যায় নম্রমিতার ভারী নিঃশ্বাস। খুব বড় ওঠার অভ্যাস নম্রমিতার আছে, তাই ফজরের আজানের আগেই ঘুম ভেঙে যায় নম্রমিতার। গুমগুম চোখে রুমের চারপাশে তাকিয়ে রাফিদকে দেখতে না পেয়ে বেশ অবাক হয় নম্রমিতা। এত সকালে তো ওঠার কথা নয় রাফিদের। বিছানার অপর পাশটা বেশ গোছানো, তার মানে সারা রাতই রুমে ছিল না রাফিদ। চিন্তা হয় নম্রমিতার। সাজগোজার গহনার কারণে শরীর কিটকিট করছে। আপাতত রাফিদের চিন্তা মাথা থেকে জেরে ফ্রেশ হওয়া জরুরি। ফজরের নামাজ পড়ে বেশ অনেকক্ষণ হয়ে গেল নম্রমিতা রুমের মাঝে পায়চারি করছে। মূলত সে অপেক্ষা করছে রাফিদের।
নতুন বউ এভাবে কেউ না ডাকা অবধি বাইরে যাওয়া উচিত নয়, তাই রুমের মাঝেই অপেক্ষা করছে সে। দরজার দিকে উঁকি দিয়ে আবারও অস্থিরভাবে পায়চারি করতে থাকে নম্রমিতা। আচমকা কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কোমর আঁকড়ে ধরে এক জোড়া হাত। ঘটনার আচমকীয়তায় ভয় পেয়ে যায় নম্রমিতা। নিজেকে সামলাতে এক হাতে আঁকড়ে ধরে রাফিদের শার্টের কলার। রাফিদ খানিকক্ষণ অলৌকিকভাবে তাকিয়ে থাকে নম্রমিতার দিকে। গোলাপি শাড়িতে কি অপূর্ব লাগছে তাকে। বিয়ে হলে রূপ কি আরও খানিকটা বেড়ে যায় নাকি মেয়েদের? রাফিদের তো তাই মনে হচ্ছে। দৃষ্টি সংবরণ করে নিজেকে ধাতস্থ করে রাফিদ অতঃপর নম্রমিতাকে সোজা করে দাঁড় করিয়ে অন্যদিকে তাকিয়ে বলে ওঠে, আম্মা ডাকছে নিচে নাস্তার জন্য। এটুকু বলে চলে যেতে নেয় রাফিদ। নম্রমিতা রাফিদের হাত ধরে আটকায়। এরপর আহত কণ্ঠে বলে ওঠে, রাফিদ বলো, শুনছি। কেমন লাগছে আমাকে? হয়তো ভালোই। দেখবে না? না, এত অভিমান? অভিমান তো কাছের মানুষদের উপরে হয়, ছলনাময়ীদের উপরে শুধু করুণা করা যায়। আশ্চর্যজনিত দৃষ্টিতে তাকায় নম্রমিতা। জলে টইটুম্বর চোখ, পলক ফেলতেই ঘুরিয়ে পড়বে চিবুক বেয়ে। নিজেকে সামলে নেয় নম্রমিতা। করুণা করার জন্য বিয়ে করার প্রয়োজনীয়তা ছিল না। এভাবেই করুণা করা যায়? হাসে নম্রমিতা। চোখে চোখ রেখে তাকায় রাফিদের দিকে, পরিমাপ করে রাফিদের দৃষ্টির গভীরতা। এরপর গাঢ় কণ্ঠে বলে ওঠে, বিধবা হলেও এত বেশি বয়স নয় আমার যে কেউ বিয়ে করতো না। হয়তো বয়স্ক কিংবা ডিভোর্সি কারোর সাথে বিয়ে হতো আমার, তবুও তা এর চেয়ে সম্মানের। অন্তত কারোর করুণা নিয়ে বাঁচতে হতো না আজীবন। মনে মনে রাগ হয় রাফিদের। রাগে মুষ্টিবদ্ধ করে হাত, অথচ মুখে হাসল। একই দৃষ্টিতে দৃষ্টি রেখে খানিকটা ঝুঁকল নম্রমিতার দিকে। অতঃপর রূঢ় কণ্ঠে বলল, কে বলল আজীবন থাকবে? দপ করে ওঠেন নম্রমিতার বুক। জীবন তার সাথে ঠিক কি খেলায় মেতেছে বুঝতে পারছে না। মনে মনে সৃষ্টিকর্তার নিকট আহাজারি জারি করে বলে উঠল, সহনসীমা পেরিয়ে আত্মসম্মান বিসর্জন হওয়ার আগে তুমি আমার আত্মার শেষ ঘোষণা করো। রাফিদের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় নম্রমিতা। দরজার কাছে এসে পিছনে ফিরিয়ে বলে ওঠে, অসহায় মানুষদের মুখের কাছে দুমুঠো খাবার ছুড়ে দিলেই তারা খুশি, সেখানে বিয়ে তো বিলাসিতা। এভাবে নিজের জীবন নষ্ট না করলেও পারতেন। ডাইনিং টেবিলে উপস্থিত আছেন রাফিদের মা, বাবা, ছোট বোন তোহা। বিয়েটা পারিবারিকভাবে হলেও কাছের কিছু আত্মীয়রাও উপস্থিত ছিলেন। অবশ্য তাদের সবার নাস্তা আগেই হয়ে গিয়েছে। এখন যে যার রুমে রেস্ট করছে। নম্রমিতা ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ায়। এখন তার কি করা উচিত বুঝতে পারছে না। ইন্ট্রোভার্ট স্বভাবের হওয়ায় সহজ কারোর সাথে মিশতে পারে না নম্রমিতা। আমতা আমতা করে তোহার পাশে চেয়ার টেনে বসে কিছুক্ষণের মাঝে সেখানে উপস্থিত হয় রাফিদ। নম্রমিতার পাশে চেয়ার টেনে বসে নিজের মতো খাওয়া শুরু করে। এদিকে নম্রমিতা পড়েছে বিপাকে। সকালে এক কাপ না হলে তার চলে না। প্লেটের পরোটা টুকরো টুকরো করে যাচ্ছে সে, অথচ মুখে দিচ্ছে না একটুও। আরে ভাবি, তুমি খাচ্ছ না কেন? কিছু লাগবে তোমার? তোহার কথায় না সূচক মাথা নাড়ায় নম্রমিতা। কিন্তু সে নাছোড়বান্দা, এটা ওটা তুলে দিচ্ছে নম্রমিতার প্লেটে। নম্রমিতা অসহায় দৃষ্টিতে তাকায় রাফিদের দিকে, অথচ রাফিদ নিজের মতো খেয়ে চলেছে, একবারের জন্য তাকাচ্ছে না এদিকে। নম্রমিতার প্লেটে এক টুকরো মুরগির মাংস তুলে দিতে দিতে তোহার চোখ পড়ে নম্রমিতার গলায়। কেমন যেন লাল হয়ে আছে জায়গাটা। ভাবি, তোমার গলায় লাল হয়ে গেছে কি করে? কে কামড়েছে? তোহার কথা শুনে বিষম খায় রাফিদ। খাবার গলায় আটকা অনবরত কাশতে থাকে সে। নম্রমিতা অস্থির হয়ে এক হাতে পিঠে হাত বুলিয়ে পানি
দেয় রাফিদের দিকে। রাফিদ রাগী দৃষ্টিতে তাকায় নম্রমিতার দিকে। চোখ নামিয়ে নেয় নম্রমিতা। মেয়ে এমন কথায় ভিমরি খান আরিয়ান সাহেবও। নাস্তা শেষ করে লাজুক হেসে উঠে যান তিনি। হানোয়ারা খাতুন মেয়ের দিকে চোখ রাঙিয়ে নিজেও চলে যান রান্নাঘরে। তোহা অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখে সবার কাণ্ড। আসলে হলোটা কি? সবাই এভাবে পালালো কেন তার মাথায় ঢুকছে না। অসহায় মুখে অবশেষে তোহা তাকায় নম্রমিতার দিকে। কি হলো বলো তো ভাবি সবার? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম কি কাম রয়েছে তোমার গলায়? রুমের মধ্যে অস্থিরতায় পায়চারি করছে রাফিদ। ক্ষণে ক্ষণে রাগ মাথা ছাড়া দিয়ে উঠছে তার। নম্রমিতার বেখেয়ালির জন্য ডাইনিংয়ে আজ সবার সামনে কি পরিমাণ লজ্জায় পড়তে হয়েছে তাকে ভাবলেই রাগ লাগছে। ইস, বাবা মা কী ভাবছেন তার ব্যাপারে? পরক্ষণে নিজের ভাবনায় নিজেকে গালি দিতে ইচ্ছে করছে রাফিদের। একটা স্বাভাবিক বিষয় নিয়ে সে একটু বেশি ভাবছে। বিয়ে হয়েছে তার, এমনটা হয়নি ঠিক আছে, কিন্তু হলেও তো খুব একটা ভুল হতো না। আনোয়ারা খাতুনের হাতে হাতে টেবিলের জিনিসগুলো গুছিয়ে রুমে আসে নম্রমিতা। যদিও আনোয়ারা খাতুন বারণ করেছিলেন অনেকবার, কিন্তু নম্রমিতা শুনেনি। এভাবে কাঠের পুতুলের মতো বসে থাকার তো কোনো মানে হয় না। যেহেতু বিয়েটা পারিবারিকভাবে ছোটোখাটো আয়োজনে হয়েছে, সেহেতু বৌভাতের কোনো ফালা নেই, তাই টুকটাক কাজ করলে এমন কিছু ক্ষতি হবে না। আনোয়ারা খাতুন মনে মনে সন্তুষ্ট হন নম্রমিতার ব্যবহারে, তবে মুখে প্রকাশ করে না। যদিও বিয়েটা তিনি মন থেকে মেনে নিতে পারেনি, তবুও আর 5টা শাশুড়ির মতো ব্যবহার তার দ্বারা সম্ভব নয়। ছেলে মেয়েদের সুখকে সর্বাধিক প্রাধান্য দেন তিনি। বেডের উপর আধশোয়া হয়ে ফোনে কিছু একটা করছে রাফিদ। নম্রমিতা এক পলক রাফিদের দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের কাছে যায়। বিয়ের গহনাগুলো এক এক করে বক্সে ভরে বেশ শব্দ করেই বক্সগুলো রাখে টেবিলে। কাছের ছড়িগুলো হাতে নিয়ে বেশ কয়েকবার রিনি শব্দ করে, অথচ রাফিদ একবারও ভুল করে হলো এদিকে তাকায় না, বরং ফোনের দিকে চোখ রেখেই মিটিমিটি হাসছে। ব্রু কুঁচকায় নম্রমিতা। রাগে তার শরীর জ্বলছে, মন চাইছে রাফিদের গলা টিপে মেরে ফেলতে। হাতের জিনিসগুলো টেবিলের উপর রেখে বেডের দিকে যাওয়ার জন্য আনসান করে নম্রমিতার মন। ভীষণভাবে দেখতে ইচ্ছে করছে রাফিদ কার সাথে এত হেসে হেসে কথা বলছে, কিন্তু রাফিদের মুখ তো এদিকেই। বেডের কাছে যেতে গেলে রাফিদ টের পেয়ে যাবে। ভাবনার মাঝে আর চোখে তাকাতে রাফিদকে উপর হয়ে শুয়ে পড়তে দেখে খুশি হয় নম্রমিতা। পা টিপে টিপে এগিয়ে যায় রাফিদের দিকে, কিন্তু রাফিদের মাথার জাকড়া চুলের জন্য কিছুই ঠিকমতো দেখতে পায় না সে। উপায়ন্তর না পেয়ে খানিকটা ঝুঁকে পড়া রাফিদের দিকে এপাশ ওপাশ থেকে দেখার চেষ্টা করে। কারোর সাথে চ্যাট করছে বোঝা যাচ্ছে, কিন্তু নামটা বোঝা যাচ্ছে না। তবে একটা মেয়ের ছবি। আনমনে দীর্ঘশ্বাস পেলে নম্রমিতা। ঘাড়ের কাছে গরম কিছু অনুভব হতে ঘাড় ঘুরিয়ে তাকায় রাফিদ। নম্রমিতাকে দেখে খানিকটা ভয় পায় সে, সাথে নম্রমিতাও। আচমকিক রাফিদকে এত কাছ থেকে দেখে নিজের অবস্থান সম্পর্কে খেয়াল হয় তার। দ্রুত বেগে উঠতে গিয়ে ব্যালেন্স হারিয়ে রাফিদের বুকে। ঘটনার আচমকীয়তায় অসহায় চোখে তাকায় নম্রমিতা। রাফিদ নম্রমিতাকে বিছানায় ফেলে এক হাত চেপে ধরে বিছানার সাথে লো ভয়েসে বলে, তোহা কি যেন বলছিল তখন? কি হচ্ছে এসব ছাড়ুন। কেন কামড়েছে? কে কামড়েছে তোমার গলায়? রুমে তো আমি ছাড়া আর কেউ বোধ হয় আসেনি। তবে কি আমি কিছু? নিজে যেমন চিন্তা ভাবনাও ঠিক তেমনই। রাতে গয়না না খুলে ঘুমানোর জন্য কষা লেগে লাল হয়ে গেছে। তো এটা সবার সামনে বললে না কেন? চোখ ছোট ছোট করে তাকায় নম্রমিতা। রাগে কিরমির করে বলে ওঠে, তো সেটা আপনার বলতে কি সমস্যা হয়েছিল?
সবাইকে বললেন না কেন যে আমাদের মধ্যে ওইসব কিছু হয়নি? কেন, তোমার কি ওইসব করার খুব ইচ্ছে ছিল নাকি? বাই দ্য ওয়ে, এই ওইসব মানে কি? কথা বলতে বলতে আরও খানিকটা ঝুঁকে পড়ে রাফিদ নম্রমিতার দিকে। থতমত খেয়ে ছাড়া পাওয়ার জন্য জোর জবরদস্তি করে নম্রমিতা। দেখুন, ও ইন্টারেস্টে নেই। রাগে দুঃখে রাফিদকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় নম্রমিতা। চলে যেতে গিয়েও পিছে ফিরে কটমট দৃষ্টিতে তাকায় রাফিদের দিকে। নম্রমিতার রাগকে তোয়াক্কা না করে হাই তোলার ভঙ্গিতে মুখের সামনে হাত নাড়ায় রাফিদ। বাড়ির সুন্দর বাগান রেখে অন্যের বাগানের মধু খেয়ে বেড়ানো ছেলেদের এমনিতেও বউদের প্রতি ইন্টারেস্ট থাকে না। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ায় না নম্রমিতা, হনহন করে বেরিয়ে যায় রুমের বাইরে। এদিকে হতভম্ব দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে রাফিদ, যেন কথাগুলো মাথার উপর দিয়ে গেল তার। প্রকৃতি নিজ উদ্যমে সেজে উঠেছে নতুন রূপে। বসন্তের ছোঁয়ায় রঙের বাহার চারিদিকে। গাছে গাছে থোকায় থোকায় ফুলে আছে নানা ফুল। লাল টিপযুক্ত শিমুল ফুল, হামিংবার্ড, টিয়া আর ময়নার পটভূমি। কোকিলের গুঞ্জন শোনা যায় খুব ভোরে, যেন ঘন জঙ্গলের মাঝে সাহায্যের জন্য ডাকছে সে। বসন্তের রঙে রঙে মেতে উঠেছে চারিপাশ, অথচ নম্রমিতার গায়ে সাদা কাতানের শাড়ি, সোনালি রঙের পাড়ের পাতলা শাড়িতে বেশ লাগছে নম্রমিতাকে। তবুও কেন যেন রাফিদের চোখে আজ সবচেয়ে কুৎসিত রমণী সে। তাদের বিয়ের আজ তৃতীয় দিন। নম্রমিতার উচিত লালের মাঝে ডুবে থাকা নববধূ সে, অথচ সব রঙকে তুচ্ছ করে সাদাকে বেছে নিতে দেখে রাগ হয় রাফিদের। অফিস থেকে মাত্রই বাড়ি ফিরেছে রাফিদ। রুমে ঢুকে নম্রমিতার এহেন সাজ দেখে রাগ তরতর করে বেড়ে যায় তার। কাঁধের ব্যাগটা শব্দ করে সোফায় রেখে রাগী চোখে তাকায় নম্রমিতার দিকে। মনে মনে ভয় ফেলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে সে। নম্রমিতাকে কিছু না বলে রাফিদ ঢুকে পড়ে ওয়াশরুমে। গাঢ় নিঃশ্বাস ফেলে নম্রমিতা পা বাড়ায় কিচেনের দিকে। এক গ্লাস লেবুর শরবত এনে টেবিলে রাখে নম্রমিতা। অপেক্ষা করে রাফিদের বের হওয়ার। অন্যান্য দিনের চেয়ে আজকে একটু বেশি সময় নিচ্ছে রাফিদ। বেডে বসে পা দোলাতে নম্রমিতা মনে মনে ভাবতে থাকে রাফিদকে কীভাবে বলবে কথাগুলো। তার যে পড়ার মতো আর বেশি শাড়ি নেই, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে। ভাবনার মাঝে মনে মনে হাসে নম্রমিতা। ভাবে জীবনের অদ্ভুত লীলা খেলার কথা। একটা সময় যার কাছে সব কিছু নির্দ্বিধায় বলে দেওয়া যেত, আজকে তাকে সামান্য কিছু বলার জন্য ভাবতে হচ্ছে। যে মানুষটাকে পুরোটা দিনের বর্ণনা না শোনানো পর্যন্ত ঘুম আসত না নম্রমিতা, আজ তার বউ হয়েও দুজনের মাঝে কতখানি দূরত্ব। এক ছাদ এক খাটে তাদের বসবাস, অথচ মাঝে কি বিশাল এক অদৃশ্য দেওয়াল। আদৌ কি কখনো এ দেওয়াল ভাঙবে? আগের মতো কাছাকাছি আসতে পারবে তারা? যদি এমনটা নাই বা হয়, তবে কেন হারিয়ে গিয়েও মিলল তারা? কেন আবারও দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে হলো তাকে, তাও সেই মানুষটার জন্য যাকে একবার দুঃখ দিয়ে ছেড়ে গিয়েছিল? কিছু কথা ছিল আমার। আয়নার সামনে দাঁড়িয়ে টি শার্টের কলার ঠিক করতে নম্রমিতার কথা শুনে এক পলক তাকায় রাফিদ। অতঃপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুনছি। আসলে আমার কিছু জিনিস লাগতো, প্রয়োজনীয় খুব। রাফিদ চোখ ঘুরিয়ে তাকায় রুমের টিকটিক শব্দ ঘুরতে থাকা ঘড়ির দিকে। মাত্র 8টা বাজে। 5 মিনিটে চেঞ্জ করে নিচে এসো, সব বেশিক্ষণ খোলা থাকবে না। আমি রেডি আছি, চলুন। এর সাদা শাড়ি চেঞ্জ না করলে কোথাও যাওয়া হবে না তোমার। প্রয়োজনে চুড়িদার পরো, তাও যেন বিধবার সাজার না দেখি। আমি মরে গেলে যত ইচ্ছে পড়ো। শূন্য দৃষ্টি মেলে তাকায় নম্রমিতা। আজকাল একটুতে ঠোঁট ভেঙে কান্না আসে তার।
ষোড়শী নারীদের মতো গাল ফোলাতে মন চায়, কিন্তু আম্মার সাথে কথা বলে নেব। রাফিদ চলে যেতে হাসি ফুটে ওঠে নম্রমিতার ঠোঁটে। রাফিদের রাগের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসা ঠিকই টের পায় সে। রাগ নয়, অভিমান। নিশুত রাতে স্বপ্ন ভেঙে উঠবে যখন চমকে, হঠাৎ কারো সেনা ছোঁয়ায় উঠবে ও বুক থমকে। ফাল্গুনের বাহারি চঞ্চল শেষে আসে চৈত্রালু উন্মাদত্তা। ঝড়ো হাওয়ার সাথে মাঝে মাঝে শিলাবৃষ্টির তোপে তছনছ হয় প্রকৃতি, সাথে ক্ষতিগ্রস্ত হয় নগর জীবনের নাগরিক। চৈত্র মানে প্রখর দাবদাহের সাথে ঝড়ের তাণ্ডব লীলা, এক সর্বনাশী খেলায় মেতে ওঠার পালা। তাই তো কবিগুরু বলেছিল, প্রখর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ভোরের আলো উদ্ভাসিত হয় প্রকৃতিতে, প্রখর উত্তাপের তোপার ঝড়ের দংশনে। একলা পাখিটাও ভুলে যায় কোনজন। ব্যবসা এক গরমের সকাল, অথচ চৌধুরী বাড়ি কি প্রাণ চঞ্চল। যেন বসন্ত এসেছে এ বাড়িতে, রঙে রঙে মেতে উঠেছে সকলে। বাহারি পোশাকে আচ্ছাদিত সকলে বলতে বসেছে যে চৈত্র মাস। তামাম বাতাসের ছন্নছাড়া এক প্রহর। হঠাৎ আগত জড় দৃষ্টির হাদুরে আলিঙ্গনে কিছুটা জলমগ্ন হলেও কিছুতেই রুক্ষতাকে আড়াল করে না চৈত্র। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আবরার চৌধুরী রাফিদের বহু বরণের অনুষ্ঠানে আজ এই আয়োজন। রাফিদ আর নম্রমিতার প্রণয়ের সংসার 3 বছরের। সেই সুবাদে চৌধুরী বাড়িতে মোটামুটি সবাই চেনে নম্রমিতাকে। কখনো সামনাসামনি দেখা না হলেও ফোনালাপে রাফিদের কাছ থেকে নানান কথা শুনেছে তারা। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট নম্রমিতা সপ্তাহখানেক আগেই হুট করে মুখোমুখি বসায় পাত্রপক্ষের। আগাম বার্তাবিহীন পরিবারের রেহেন কাজে বেশ রাগ হচ্ছে নম্রমিতার। বাবার মুখের উপর কিছু বলার সাহস কোনো কালেই ছিল না নম্রমিতার। মধ্যবিত্ত কিনা, এদের জীবনের চেয়ে আত্মসম্মানের দাম বেশি, তাই সাময়িক সময়ের জন্য নিজেকে শান্ত করে পরিবারের ইচ্ছেতে বসে পাত্রপক্ষের সামনে মনে মনে ভয় আর জড়তা বাসা বাঁধলেও তা সম্পূর্ণরূপে উপেক্ষা করে সে। দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না। তাছাড়া মধ্যবিত্ত বাড়ির মেয়েদের জন্য বিয়েটা একটা সংগ্রামের মতো। একের পর এক রিজেকশনে গা ঘুলিয়ে উঠলেও পাত্র দেখার রীতি অব্যাহত থাকে। মেয়ের বয়স হচ্ছে কিনা পর্ষার রূপসী ছাড়া মধ্যবিত্ত মেয়েদের বিয়ের সংগ্রাম সম্পর্কে বেশ ধারণা আছে নম্রমিতার। ফুফাতো বোন নমিতার বিয়ে নিয়ে হওয়া সব সমস্যা নিজের চোখেই দেখেছে সে। প্রতিটা সম্বন্ধ মেয়ে পছন্দ হয়েছে বলার পরে মোটা অঙ্কের যৌতুক চেয়ে বসে। কত হা-হুতাশ শেষে কিছুদিন আগে আধবয়সী এক লোকের সাথে বিয়ে হয় নমিতা, তাও বেশ মোটা অঙ্কের যৌতুকে। পারিবারিক কথাবার্তার মাঝে পাত্রের সাথে কথা বলার জন্য পাঠানো হয় নম্রমিতাকে। বেশ খানিকটা হতাশা নিয়ে ছাদের দিকে পা বাড়ালো নম্রমিতা। পিছনে তাকে দেখতে আসা পাত্র এতক্ষণে একেবারের জন্য পাত্রের দিকে চোখ তুলে তাকায়নি নম্রমিতা। পাশাপাশি বেশ খানিকটা দূরত্বে ছাদের রেলিংয়ে সে দাঁড়িয়ে আছে দুজনে। নীরবতা ভেঙে খানিকটা কেসে ওঠে পাত্র। সেদিন না তাকালেও খানিকটা নড়েচড়ে ওঠে নম্রমিতা। হায়, আদিলা আছেন, আপনি বিয়েটা ভেঙে দিন। আদিলের কথা সম্পূর্ণ হওয়ার মাঝে রুক্ষ কণ্ঠে বলে ওঠে নম্রমিতা। বুড় কুঁচকে তাকায় আদিল। অতঃপর রসিকতার কণ্ঠে বলে ওঠে, আমার আপনাকে পছন্দ হয়েছে। সম্ভবত আজই আংটি পরানোর কথা রয়েছে। চমকায় নম্রমিতা, হতভম্ব দৃষ্টিতে তাকায় আদিলের দিকে। এই প্রথম সে দেখল আদিলকে। বয়সের বিশাল এক তারতম্য আদিলের চোখে মুখে স্পষ্ট। হয়তো ফোড়ন নয়তো যৌবন তার ফোড়র মাঝের বয়সী যুবক সে। সুঠাম পেশিবহুল দেহ, দেখতে হয়তো খারাপ বলা চলে না, অন্তত নম্রমিতার এমনটাই মনে হয়। কিন্তু তবুও নম্রমিতা তার প্রেমিক পুরুষকে চায়। একটু যদি খানিকটার আগে কিছুটা অগোছালো সেই পুরুষকে চায়, যাকে মনের মণিকোঠায় আশ্রয় দিয়েছে বেশ কয়েক বছর আগে। আমি ভালোবাসি কাউকে ভীষণভাবে,
বিয়ের পর ভুলে যাবেন। এখন কয়েকটা দিন না হয় আরও কিছুটা ভালোবেসে নিন। বাকিটা জীবন তো সেই ভালোবাসার স্মৃতি নিয়েই কাটাতে হবে। যে পাখি খাঁচায় বাঁধার স্বপ্ন দেখছেন, সে নিজে থেকে ধরা না দিলে তাকে বাধা তো দূর, ছুঁয়ে ফেলার ক্ষমতাও কারোর নেই। সূর্য শিশির দেখেছেন দূর থেকেই সুন্দর, কাছে গেলে ধুমড়ে মুচড়ে নিঃশেষ করার ক্ষমতা সে রাখে। নম্রমিতার তেজে রোশানলে খানিকটা ভয়কায় বোধ হয় আদিল, তবুও সন্মনে দৃষ্টিতে এদিকে ওদিকে তাকিয়ে শার্টের কলার টেনে নিজেকে স্বাভাবিক প্রদর্শনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সে। হারালে মুচকি হাসে নম্রমিতা, মনে মনে খানিকটা শান্ত হয়। এবার বোধ হয় আর এই ছেলে তাকে বিয়ে করতে চাইবে না। রিকশার জাঁকুনিতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে নম্রমিতা। দীর্ঘশ্বাস ফেলে অতীতের স্মৃতি মুছে ফেলার ব্যর্থ চেষ্টা চালায়। হাড় চোখে তাকায় পাশে বসে থাকা পুরুষটার দিকে। চোখ বন্ধ করে রিকশার সিটে হেলান দিয়ে বসে আছে রাফিদ, চোখে মুখে ক্লান্তি চাপ। মায়া হয় নম্রমিতা, আনমনে কপালের বিন্দু বিন্দু আকারে জমে থাকা ঘামগুলো ওড়না দিয়ে মুছে দেয় নম্রমিতা। চোখ খুলে তাকায় রাফিদ, থতমত খেয়ে সরে আসতে গেলে শক্ত এক বাহুবন্ধনের মাঝে নিজেকে আবিষ্কার করে বিস্মিত হয় নম্রমিতা। ভালো লাগে বেড়ে যায় আরও খানিকটা। এত ক্লান্তির মাঝেও মানুষটা এক হাতে তাকে আগলে রেখেছে। ভাবনার মাঝে কোমরে টান অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকায় নম্রমিতা। রাফিদ আবারও আগের মতো চোখ বন্ধ করে নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, এটা তোমার বেডরুম নয়। রিকশায় এত ছোটাছুটি করলে নিচে পড়ে পিষে যাবে। বেশ খানিকটা রাগের সাথে মন খারাপ হয় নম্রমিতার। সে কতটা উতলা হয়ে থাকে রাফিদের থেকে একটু কথা শোনার জন্য, অথচ সেই মানুষটা পদে পদে অপমান করার একটাও সুযোগ ছাড়ে না। বরাবর রাগিয়ার জেদি মেয়েগুলো কি ঠিক এভাবেই কাউকে ভীষণভাবে ভালোবেসে ফেলে? তাদের সমস্ত রাগ যে জ্বলছে নমনীয় রূপে ধরা দেয় কারোর কাছে। ভালোবাসার বুঝি এত ক্ষমতা? কাছে বই কি। তাই তো সবচেয়ে বেয়াদব বাউন্ডুলে ছেলেটাও কাউকে ভালোবেসে সংসারী হয়ে ওঠে। জেদি অহংকারী মেয়েটাও স্বামীর সংসার শত অপমানে বুক বুজে পড়ে থাকে। ভালোবাসার সংজ্ঞা এক এক মানুষের কাছে এক এক রকম। এ এমন এক বিচিত্র জিনিস যার ব্যাখ্যায় পড়িয়েছে কবিদের কলমের কালি, সাহিত্যিকদের শব্দভাণ্ডার রয়েছে ফিকে। পাতার পর পাতা উপন্যাস লিখে ফেলার মতো এক শব্দ হলো ভালোবাসা। শপিং মলের বিভিন্ন দোকান ঘুরে প্রয়োজনের এটা ওটা জিনিস কিনে ফেলে নম্রমিতা। সবশেষে বেশি দুজনে ঢোকে একটা শাড়ির দোকানে। নিত্যদিনের ব্যবহারে কয়েকটা সুতির শাড়ি পছন্দ করে নম্রমিতা। সেগুলো প্যাকিং করে বলে নম্রমিতাকে রেখে রাফিদ যায় অপর পাশে। বেশ কিছুক্ষণের মাঝে কয়েক জোড়া চুড়িদার আর জামদানির শাড়ি নিয়ে আসে সাথে করে। অবাক হয় নম্রমিতা, এত জিনিস একসাথে কেনার ইচ্ছা তার ছিল না। কিন্তু রাফিদকে এই মুহূর্তে কিছু বললে সে শুনবে না, এই বিষয়ে শতভাগ নিশ্চিত নম্রমিতা। শপিং সেরে বেরোতে বেরোতে রাত 11:10 বেজে গেছে। দোকানপাট প্রায় সব বন্ধের মুখে, কিছু দোকানের জাপ পেলাও শেষ। কেএফসি যাবে নাকি ডমিনোস? কোথাও যাব না, বাড়ি চলুন। দেখো নম্রমিতা, এত ফেসাল ভালো লাগছে না। আমি খুব ভালো করেই জানি তোমার হয় পিৎজা নয়তো কেএফসি চিকেন খেতে ইচ্ছে করছে। বাইরে বের হলেই এগুলো না খেলে মন ভরে না, তোমার মনে নেই? থামে রাফিদ, পুরনো কথা সে মনে করতে চায় না। এই মেয়েটা আস্ত একটা নেশালো নীলবিষ, যা স্বেচ্ছায় পান করে সে। ক্ষণে ক্ষণে মরছে, আবারও মায়ায় জড়াচ্ছে। আজকাল রোজ সকালে নিয়ম করে সে চা নয়, বরং 1 কাপ করে নীলবিষ পান করে। ব্যথা হয় তবুও পান করে। এই যে বড্ড নেশালো, কারো ছোঁয়ায় বানানো। বাদ দিন না প্লিজ, এভাবে রাস্তায় না দাঁড়িয়ে থেকে বাড়ি চলুন। রাগী দৃষ্টিতে তাকায় রাফিদ নম্রমিতার দিকে। এই রাগটা বিয়ের পরের দিন সকাল থেকেই হচ্ছে, আর তরতর করে বেড়ে চলেছে প্রতিনিয়ত। যতবারই
নম্রমিতার সাথে কথা বলছে, রাগটা আরও খানিকটা বাড়ছে। তবুও তা যথাসম্ভব গিলে ফেলার চেষ্টা করে রাফিদ, কিন্তু বর্তমানে আর সম্ভব হচ্ছে না। সমস্ত রাগ উগলে দিতে ইচ্ছে করছে নম্রমিতার উপর। অতঃপর দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠ বলে ওঠে, আপনি আপনি করে এত সম্মান দেখাতে কে বলেছে? অপরিচিতদের আপনিই বলতে হয়। আমি অপরিচিত? অবশ্যই তাই। সেনা মুখে অপরিচিতের মুখোশ মানে? উপরওয়ালা এত বড় একটা মাথা দিয়েছেন, অথচ বুদ্ধি দিতে কি ভুলে গিয়েছেন নাকি? নম্রমিতা, রাগাবে না আমাকে, এর ফল অনেক খারাপ হবে কিন্তু। এই যে তুমি কথায় কথায় নম্রমিতা নম্রমিতা করে চিল্লাচ্ছ, এটা কি ঠিক তাই না? শুধু আমি কিছু বললেই আমার দোষ? আমি তাকে ভালোবেসে নম্র ডাকতাম, এখন বাসো না? জানি না, হয়তো ভালোবাসারা মরে গেছে কারো বিদঘুটে অপমানে। সে অপমান করেছিল বুঝি? করেনি বলছো? তাই তো মনে হয়। নীরবে সরে যাওয়াকে অপমান তো আর বলা যায় না। রাগে ফুঁসে ওঠে রাফিদ। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো স্বর লাগিয়ে দিতে নম্রমিতার গেলে, কিন্তু সে পারে না। এ গেলেই তো আদুরে চুম্বনের স্বপ্ন দেখেছিল সে। আদর ছাড়া সেখানে আঘাতের স্পর্ধা সে যে আর তার নেই। কিভাবে এতটা ভালো সে বসলো নম্রমিতাকে? নম্রমিতা কি জানে সে কতটা উতলা হয়ে মাঝরাত পর্যন্ত জেগে দুচোখ ভরে দেখে তাকে? সে কি জানে ভেগরও ঘুমানো তাকে রোজ রাতে নিয়ম করে কেউ উষ্ণ ছোঁয়া দেয়? কপালে ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো খুব যত্নে গুছিয়ে কেউ চুম্বনাকে ললাটে। রাফিদের মনে পড়ে কোনো এক বিকেলের কথা, নম্র, বিয়ের পর তোমার ওই ঠোঁট দুটো আমার হবে। এই তুমি আবার শুরু হয়ে গেছো অসভ্য অসভ্য কথা বললে চলে না তোমার? ইস, কি বলছো? এগুলো কেবল রোমান্টিক, শুধু রোমাঞ্চ হবে, রোমাঞ্চ। বলেছিল তো তোমাকে, আমি যদি কিস করতে না দিই তখন অপেক্ষা করব, প্রয়োজনে জনম জনম অপেক্ষা করব তোমার সম্মতির। পাখি যেদিন নিজে থেকে আসবে আমার খাঁচার একেবারে বুকে টেনে নেব। সম্মতিবিহীন কোনো নারীকে ছোঁয়ার স্বাদ কিংবা সাধ্য একজন প্রেমিক পুরুষের হতেই পারে না। যদি হয় তবে সে প্রেমিক নয়। দেহ পাওয়ার বড্ড সহজ রমণী, মন পাওয়া এক দুঃসান্ত অভিযান। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।